তমলুক একটি এমন শহর যার কথা মহাভারতেরও উল্লেখ করা আছে। শ্রীকৃষ্ণ ও গৌতম বুদ্ধের মতো মহান পুরুষ এখানে এসেছেন। এই শহরটিকে পৃথিবীর পরবর্তী বৃন্দাবন বলা হয়। একসময় এখানে গৌতম ও মৌর্য বংশ রাজত্ব করত এবং এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর বা বন্দরের মধ্যে পড়ে। কিন্তু এমন কি হলো এই শহরেরটি কথা কোনো ইতিহাসে উল্লেখ নেই, আর লোকেরাও এত সুন্দর ইতিহাসকে ভুলে গেছে। আমরা কথা বলছি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আনুমানিক 85 কিলোমিটার দূর পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত তমলুক, যার প্রাচীন ভারতে তাম্রলিপ্ত নামের পরিচিত। আমাদের গল্পটি শুরু হয় 1880 শতকের দিকে। গৌর দাস বাইসাক একজন বাঙালি লেখক। এই এরিয়াতে প্রদর্শনী করার সময় তিনি খুঁজে পান প্রাচীন সময়ের একটি জায়গাটি যেটি বিদ্যা ও বাণিজ্যিক কেন্দ্রবিন্দু ছিল। তাই গৌর দাস বাইসাক এশিয়াটিক সোসাইটির বাংলায় উনার খোঁজের কথা জানান, যা তমলুকে ইতিহাসের উপরে আলো দেয়। কিন্তু এসআই আর্চায়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওই সময় ইংরেজরা কন্ট্রোল করত, ওরা এই রিপোর্টটিকে এত গুরুত্ব দেয়নি। কিন্তু একটি কথা আছে না, সত্যকে কখনো লুকোনো যায় না। 19-20 শতকে তমলুকের খোঁজ শুরু হয়, আর 1954 সোনামুদ্রায় খুঁজে পাই, যেখান থেকে প্রমাণ হয় যে ইতিহাসে এটি একটি বড় বাণিজ্যিক শহর ছিল। যখন বিজ্ঞানীরা শহরটির পিছনের ইতিহাস খোঁজা শুরু করে সবাই অবাক হয়ে যায়, কারণ এই শহরটি ইতিহাস যতটা পুরনো ততটাই পাটলিপুত্রের ইতিহাস পুরনো। দুয়ারকার সময়কালে যখন মহাভারতের ভীষ্ম যখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পবিত্র রাজ্য ও নদীর কথা বলছিলেন, তখন তিনি তাম্রলিপ্ত নাম নিয়েছিলেন। মহাভারতে এটিও উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের অশ্বমেধ ঘোড়াকে যখন সারা হয়েছিল, তাম্রলিপ্তের রাজপুত্র তাকে থামায় এবং তার জন্য একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যদিও শেষ পর্যন্ত রাজ্যটি পাণ্ডবদের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিংবদন্তিতে এটাও বলা হয়েছে পরবর্তী সময় এই শহরটি দ্বিতীয় বৃন্দাবন হবে। কথাটি মানে হলো কলিযুগের শেষে যখন আবার গ্যালাক্সিতে পৃথিবীর সৃষ্টি হবে, তখন শ্রীকৃষ্ণ আবার জন্মাবেন বৃন্দাবনে নয়, সেটি হবে তাম্রলিপ্ততে। তাম্রলিপ্তর ইতিহাসে শ্রীকৃষ্ণের সঙ্গে আলাদা একটি গল্প আছে। ভগবান কৃষ্ণ তার গোপিনীদের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে সূর্যদেব এতটাই বিব্রত হয়েছিলেন যে তার মুখটা তামার কালারের হয়ে গেছিল। তাই সেখান থেকে এই শহরটির নাম তাম্রলিপ্ত হয়ে গেছে। যাই হোক, প্রাচীন কাল থেকে বাইরে বেরিয়ে দেখব। বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন তমলুকের ঘাটশিলায় খনিগুলিতে 2005 বছরেরও বেশি আগে থেকে তামা উৎপাদন করে আসছে। বলা হয় যে এখানে বর্গাভীমা নামে একটি বিখ্যাত কালী মন্দির আছে, যা স্থানীয় পৌরাণিক কাহিনী অনুসারে পঞ্চ পাণ্ডব রাজকুমারদের মধ্যে ভীম বানিয়েছিল। প্রকৃতপক্ষে আশেপাশের অঞ্চলগুলি এখনও ভীমের পূজা সাক্ষী। এটিকে আবার ভীম মেলাও বলে। প্রাচীন রূপনারায়ণ নদী আগে সিটি সরাসরি বঙ্গোপসাগরের প্রবাহিত হতো, আর সেটি থেকে তামা, সিল্ক, সুতির কাপড়, নীল এবং মাটির পাত্র এখান থেকে সমস্ত দেশে পাঠানো হতো। চাণক্যের লেখা অস্ত্রশস্ত্রেও অনেক জায়গায় তাম্রলিপ্তর কথা উল্লেখ করা হয়। শ্রীলঙ্কার দীপা বংশ সবচেয়ে পুরনো ইতিহাসের রেকর্ডেও তাম্রলিপ্তর নাম উল্লেখ করা হয়েছে। মৌর্য শাসনের সময় মৌর্য রাজধানী পাটলিপুত্র থেকে তাম্রলিপ্ত শহর অবধি বড় পাথরের রাস্তা তৈরি করে, যার ফলে তামা ও অন্যান্য রপ্তানি নিয়ে সহজে চলাচল করতে পারে। তারই সঙ্গে খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সময় তাম্রলিপ্ত এশিয়ার শ্রেষ্ঠ বন্ধু শহর হিসেবে রাজত্ব করছিল। আর হ্যাঁ, এই প্রাচীন শহরটি সিলন দক্ষিণ পূর্ব এবং সুদূর পূর্ব এশিয়ায় শুধু তামার বোঝাই জাহাজ পাঠাচ্ছিল না, তার সঙ্গে বৌদ্ধ ধর্মকেও প্রচার করছিল। অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্র তাম্রলিপ্ত থেকে বোধি বৃক্ষর বীজ এবং পবিত্র বৌদ্ধ ধর্মগ্রন্থ সিলন ও সুবর্ণভূমি নিয়ে যায়। প্রথমে আপনাদের জানিয়ে দিই, বোধি বৃক্ষ মানে বুদ্ধদেব যে বৃক্ষের নিচে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন, আর সিলন মানে আজকের শ্রীলঙ্কা ও সুবর্ণভূমি মানে থাইল্যান্ডকে এখানে বোঝানো হয়েছে। তেমনি শ্রীলঙ্কার একটি মহাকাব্যে লেখা আছে, বৌদ্ধ বৃক্ষ বীজ পাটলিপুত্র থেকে সিলন পৌঁছাতে 14 দিন সময় লাগত, কিন্তু তাম্রলিপ্ত থেকে সমুদ্র যাত্রা 7 দিন লাগত। বৌদ্ধ ধর্মের জাতক কাহিনীগুলিতেও তাম্রলিপ্ত কথার উল্লেখ আছে। এছাড়াও চীনের বিখ্যাত পর্যটক ফাহিয়েন, হিউয়েনসাং এবং ইৎসিন তাদের লেখাতেও তাম্রলিপ্ত নাম উল্লেখ রয়েছে। ফাহিয়েন তাম্রলিপ্ত সম্বন্ধে লিখেছেন তিনি এই নগরীতে 24টি মোট এবং 1000-এরও বেশি বৌদ্ধ বৃক্ষের সন্ধান পেয়েছে। যখন আবার 7 শতাব্দীতে হিউয়েনসাং ভারতে আসেন, ওনার লেখার অনুসারে তাম্রলিপ্ত একটি ছোট নদীর তীরে অবস্থিত আছে। দেখা যায় তো বঙ্গোপসাগরের থেকে প্রায় 250 মিটার দূরে। তাহলে এইটুকু সময়ের মধ্যে তাম্রলিপ্তের সঙ্গে কি হলো সেটা আমরা ভিডিও লাস্টে জানব, কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। গুপ্ত রাজাদের শ্বাস নামলে তাম্রলিপ্ত গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এর যাত্রা সিলন ও পশ্চিম আরব অবধি শেষ ছিল না। এদিকে আফ্রিকা ভূমধ্যসাগরের দিকেও
যাত্রা করেছিল। 6 শতকের একটি শিলালিপি থেকে জানা যায় গুপ্ত প্রশাসকের মৌর্য মিনিস্টার বৌদ্ধ গুরু শাক্যভিক্ষকে বিপুল পরিমাণে জমি দান করার রেকর্ড রয়েছে। তখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলি যেমন রাজাগীর, সবস্তি, বারাণসী, ছাম্পা, পাটলিপুত্র, কাউসাম্বি এবং ট্যাক্সিলা এই সবগুলি তাম্রলিপ্তের সঙ্গে বড় কানেকশনে যুক্ত ছিল। আর আমার মনে হয় যে এই যতগুলি শহরের নাম নিয়েছি সেগুলি আপনারা কোনো না কোনো দিন শুনেছেন, কিন্তু তাম্রলিপ্ত সম্বন্ধে সবাই ঠিকঠাক জানেও না। তাহলে কেন তাম্রলিপ্ত গুরুত্ব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল? কেন লোকেরা তাকে ভুলিয়ে দিল? আর কেনই বা আমরা এর এত সুন্দর ইতিহাসটি কাছে অজানা ছিল? আসলে মনে করা হয় যে 467 খ্রিস্টাব্দে গুপ্ত বংশের রাজা চন্দ্রগুপ্তের মৃত্যুর পরে মহান গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ে আর দেশটিও অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়। ফলে সবসময় যুদ্ধ আর বিবাদ লেগে থাকার জন্য দেশের বাণিজ্যের উপরেও প্রভাব পড়ে। হয়তো সেই সময় কোনো রকমের মহামারী কারণে রূপনারায়ণ নদী তার গতিপথ পরিবর্তন করে পূর্ব দিকে হুগলি নদীতে গিয়ে মিলিত হয়। ফলে ধীরে ধীরে তাম্রলিপ্তর গৌড় চিরতরে হারিয়ে যায়। তারপরে পরে এই ভারতে শুরু হয়ে যায় ইংরেজ ও মুসলিম শাসন। একদিক দিয়ে এর জন্য পুরোপুরি মুছিয়ে যায়। ব্রিটিশের সঙ্গে বিদ্রোহের সময় গৌড় দাস বাইসাক একজন বাঙালি পণ্ডিত এই শহরটিকে সবার সামনে নিয়ে আসে। এমনই ভারতে আরো অনেক শহর আছে যার কথা এমনই ভুলিয়ে দেওয়া হয়েছে। যদি তোমরা জানতে চাও কমেন্টে বলো, আমি তোমাদের জন্য ভিডিও বানাবো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।